আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউক্রেন যুদ্ধ রাশিয়া ন্যাটো যুদ্ধে পরিণত হতে পারে। পশ্চিমাদের ধোঁয়ায় ইউক্রেন সংকট জটিল হচ্ছে বললেন পুতিন। ইরানের 3টি দ্বীপের ব্যাপারে আরব দেশগুলোর দাবির প্রতি চীনের সমর্থনের প্রতিক্রিয়া। মিয়ানমারে আর কূটনৈতিক নিয়োগ দেবে না যুক্তরাষ্ট্র। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, এটাই আমার শেষ নির্বাচন, তরুণদের সময় এসে গেছে বললেন এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হল এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইউক্রেন যুদ্ধ রাশিয়া ন্যাটো যুদ্ধে পরিণত হতে পারে। ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ সতর্ক করেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে গিয়ে রাশিয়া ন্যাটো যুদ্ধে পরিণত হতে পারে। ডেইলি মেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নরওয়েজিয়ান সম্প্রচার NRK স্টোনবার্গ বলেন, এটি ইউক্রেনের একটি ভয়ানক যুদ্ধ। এতে ন্যাটো ও রাশিয়ার মধ্যে বড় ধরনের যুদ্ধ হতে পারে। এ ধরনের ঘটনা এড়াতে তারা প্রতিদিন কাজ করে যাচ্ছে। এদিকে মার্কিন বার্তা সংস্থা AP জানিয়েছে, স্টোলটেনবার্গ সাক্ষাৎকারে বলেছিলেন, কোনো সন্দেহ নেই যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা রয়েছে। নরওয়ের এই সাবেক প্রধানমন্ত্রী আরো জানান, দ্বন্দ্ব এড়ানো গুরুত্বপূর্ণ, অথবা আরো ইউরোপীয় দেশ প্রভাবিত হতে পারে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই মস্কো অভিযোগ করে আসছে, ন্যাটো কিয়েভের বাহিনীকে সামরিক সহায়তা দিয়ে আসছে। পশ্চিমা সামরিক জোট ইউক্রেনের সেনাদের রাশিয়ান বাহিনীকে আক্রমণ করার জন্য প্রশিক্ষণ দিয়ে চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বারবার ইউক্রেনকে সামরিক সহায়তা না করার হুমকি দিয়েছে। ন্যাটোর অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও নরওয়ে সহ অনেক দেশ রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে। ফলস্বরূপ ইউক্রেনীয় ভূখণ্ডের লড়াইয়ে মস্কো অনেকটাই পিছনের দিকে। পশ্চিমাদের ধোঁয়ায় ইউক্রেন সংকট জটিল হচ্ছে বললেন পুতিন। পশ্চিমারা ধোঁয়া দেওয়ায় ইউক্রেন সংকট দিন দিন জটিল হচ্ছে এবং তা নিরসন সহজ হবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়া হয়তো ভবিষ্যতে ইউক্রেন সংকট নিরসনে কোনো চুক্তিতে পৌঁছাবে, তবে রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের মধ্যে আস্থা না থাকায় তা খুব একটা সহজ হবে না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের এক বক্তব্যের জেরে পুতিন কিরগিজস্তানে এক সম্মেলনে শুক্রবার এ মন্তব্য করে। সম্প্রতি জার্মানির জেইট ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেরকেল মন্তব্য করেছিলেন, 2014 সালে মিনস্ক চুক্তি করা হয়েছিল মূলত ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী গড়ে তোলার জন্য কিছুটা সময় দেওয়ার উদ্দেশ্যে। মেরকেলের এমন বক্তব্যের জবাবে পুতিন বলেন, 2014-15 সালে জার্মানি ও ফ্রান্স মিলে বেলারুশের রাজধানী মিনস্কে ইউক্রেন ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে অস্ত্রবিরোধী চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেছিল, আর তারাই এখন ইউক্রেনকে অস্ত্র দিয়ে উস্কে দিচ্ছে। মেরকেলের বক্তব্যের প্রতিক্রিয়ায় পুতিন আরো বলেন, মিনস্ক চুক্তি নিয়ে অ্যাঙ্গেলা মেরকেলের মন্তব্য অনাকাঙ্ক্ষিত এবং হতাশাজনক। রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের মধ্যে এখন কোনো বিশ্বাস নেই বললেই চলে, তারা আমাদের ধোঁয়া দিয়েছে। পুতিনের দাবি, মেরকেলের বক্তব্যের মূল কথা হলো ইউক্রেনকে অস্ত্র দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা। তবে রুশ প্রেসিডেন্টের আশা, জার্মান সরকার ইউক্রেনকে সহায়তা করলেও নীতির ভিত্তিতে মিনস্ক চুক্তি কার্যকর করার উপায় খুঁজবে তারা। ইরানের 3টি দ্বীপের ব্যাপারে আরব দেশগুলোর দাবির প্রতি চীনা সমর্থনের প্রতিক্রিয়া। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের সম্মান রক্ষার স্বার্থে কোনো পক্ষকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান শনিবার রাতে চীন এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের যৌথ বিবৃতি এবং বুমুসা, তুম্মে কুচাক এবং তুম্মে বোজগো এই 3টি দ্বীপের ব্যাপারে বিবৃতির করা দাবির প্রতিক্রিয়া এক টুইটার বার্তায় বলেছেন, পারস্য উপসাগরে অবস্থিত এই 3টি দ্বীপ ইরানের পবিত্র ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এবং এগুলো চিরকালেই এই মাতৃভূমির অন্তর্ভুক্ত। চীন এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের যৌথ বিবৃতিতে
ইরান সম্পর্কিত ইস্যুগুলো 4টি অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। এর একটিতে বলা হয়েছে, নেতৃবৃন্দ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে 3টি দ্বীপের বিষয়ে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর জন্য সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগ বাস্তবায়ন সহ সব ধরনের শান্তিপূর্ণ প্রচেষ্টার প্রতি সমর্থন করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর এই পদক্ষেপকে পারস্য উপসাগরীয় অঞ্চলে বেইজিং এর নজিরবিহীন অবস্থান এবং নীতির ইঙ্গিত হিসেবে উল্লেখ করা যেতে পারে, কারণ বেইজিং এখনো পর্যন্ত তার ঘোষিত নীতিতে পশ্চিম এশিয়া সহ অন্য দেশগুলোর বিতর্কিত ইস্যুতে প্রবেশ করা থেকে বিরত রয়েছে। এ কারণে পারস্য উপসাগরীয় দক্ষিণ সীমান্তের দেশগুলোর ইরান বিরোধী অবস্থানের প্রকাশ্যে সঙ্গী হওয়া চীনের জন্য একটি অস্বাভাবিক অবস্থান এবং তা অবশ্যই তা ইরান ফোবিয়ার ব্যর্থ নীতির পুনরাবৃত্তি। এ ধরনের বৈঠকে আরব শাসকরা সাধারণত এই দ্বীপগুলোর উপর সংযুক্ত আরব আমিরাতের কথিত মালিকানার বিষয়টি উত্থাপন করে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগের পুনরাবৃত্তি করে। কিন্তু চীনের প্রেসিডেন্ট কেন পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদের এই ইরান বিরোধী দাবির প্রতি সমর্থন দিয়েছেন তা ব্যাখ্যা করার ক্ষেত্রে সম্ভাব্য বেইজিং এর অর্থনৈতিক উদ্দেশ্যই সবচেয়ে প্রণিধানযোগ্য। চীন পারস্য উপসাগরের দক্ষিণে আরব দেশগুলোর সাথে সর্বাধিক মুনাফার উপর ভিত্তি করে একটি অর্থনীতি ভিত্তিক নীতি অনুসরণ করে আসছে, যেমন কাতারের সাথে গ্যাস চুক্তি স্বাক্ষরের পাশাপাশি সৌদি আরবের সাথে কৌশলগত সমঝোতা স্বাক্ষর এই নীতির উদাহরণ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক হাসান বেহেশতিপুর বলেছেন যে পারস্য উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক চীনের উচ্চ অভিলাষী অর্থনৈতিক পরিকল্পনার অংশ, যা 2013 সাল থেকে শুরু হয়েছিল এবং তা অব্যাহত রয়েছে। মিয়ানমারে আর কূটনৈতিক নিয়োগ দেবে না যুক্তরাষ্ট্র। মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে হ্রাস টানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে রোববার মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী বছর নেপিদোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মেয়াদ শেষ হওয়ার পর তার জায়গায় নতুন করে আর কাউকে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। জান্তা সরকারের অধীনে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির অবনতি, ক্রমবর্ধমান বিমান হামলায় বেসামরিক নাগরিকের প্রাণহানি এবং বিরুদ্ধ মত দমনে কঠোর অবস্থান নেওয়ার জবাবে মূলত যুক্তরাষ্ট্র এমন উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে ইরাবতীর প্রতিবেদনে। মিয়ানমারে নিযুক্ত বর্তমানে মার্কিন রাষ্ট্রদূত থমাস জাবদা 2021 সালে অভ্যুত্থানের অল্প কয়েকদিন আগে অর্থাৎ জানুয়ারিতে তার মেয়াদ শুরু করে। এর আগে দীর্ঘ বিরতির পর মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া আংশিকভাবে শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে 2012 সালে ওয়াশিংটন নেপিদোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের কিছুটা উন্নতি হয়। তবে গত বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ তুলনামূলক শিথিল ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট পাস করে। এই আইনের আওতায় যুক্তরাষ্ট্র মিয়ানমারের ক্ষুদ্র নৃত্য গোষ্ঠীগুলোর সশস্ত্র শাখা, জাতীয় ঐক্যের সরকার এবং জান্তা বিরোধী গোষ্ঠীকে সামরিক সহায়তা দিতে পারবে। 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এরই মধ্যে জান্তা বাহিনীর হাতে 2500-এর বেশি মানুষ নিহত হয়েছে। এ সময়ের মধ্যে গ্রেপ্তার হয়েছেন আরো কয়েক হাজার। এদিকে শুধু যুক্তরাষ্ট্রই নয়, মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে হ্রাস টানার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াও। দেশ দুটি মিয়ানমারের জান্তা সরকারের কর্তৃক স্বীকার করে এমন বেশ কয়েকটি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। এটাই আমার শেষ নির্বাচন, তরুণদের সময় এসে গেছে, বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট শনিবার ইঙ্গিত দিয়েছেন যে তিনি শেষবারের মতো তুরস্কের রাষ্ট্রপতি পদে নির্বাচন করবেন। এ সময় তিনি বলেন, তরুণদের হাতে লাঠি তুলে দেওয়ার সময় এসেছে। প্রসঙ্গত, এরদোগান হলেন তুরস্কের 12তম রাষ্ট্রপতি, যিনি 2014 সাল থেকে দায়িত্ব পালন করেছেন। 2001 সালে তিনি একে পার্টি জোস্টিক অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানের অল্প দিনের মধ্যেই দলটি জনসমর্থনের মাধ্যমে 1 নম্বরে চলে আসে। দলটি 1984 সালের পর প্রথমবারের তুরস্কের ইতিহাসে একদলীয় দল হিসেবে এবং পরপর 4 বার 2002, 2007, 2011, 2014 সংসদীয় নির্বাচনে বিজয়ী হন। রাষ্ট্রপতি হবার আগ পর্যন্ত তিনি ক্ষমতাসীন এই দলের সভাপতি ও প্রধান দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্যিক প্রবেশাধিকার চুক্তি বিগত 10 বছর ধরে চলাকালীন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও তুর্কি লিরার
মূল্য পুনর্নির্ধারণ, সুদের হার কমানো, অতীতে উসমানীয় শাসনাধিকার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন ও বিশ্ব মহলের নেতৃত্ব স্থানীয় ও সৌহার্দ্যপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা প্রাপ্তিকে মূল লক্ষ্য রেখে বৈদেশিক নীতি গ্রহণ, বিরোধী বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ ও সফলভাবে নিয়ন্ত্রণ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে বিশ্ব মহলে তিনি ব্যাপকভাবে আলোচিত।